16 বছরে কমপক্ষে 2 থেকে 250 ইস্যু তৈরি করছে। সকালবেলা একটা ঘটনা আছে, হইচই লাগে গেল, রাস্তায় নামতে নামতে বিকেলবেলা আরেকটা ঘটনা দিয়ে ছাপা পড়ে গেল। এরকম না ব্যাপারটা? অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটায়, আর যারা সমালোচনা করতে অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না, সমালোচনা করতে। তখন বিএনপি বলতো বিএনপি কি করে, মানে বিএনপি একদিক থেকে যায় আরেকদিকে যায়, খালি দৌড়ানোর মধ্যেই আছে। তার মানেটা কি? আসল ইস্যুটাকে ধরে রাখার জন্য একটার পর একটা তারা ঘটনা ঘটে। আজকে যে নির্বাচন নিয়ে যখন আলোচনা করলেন, এই যে ঘটনাগুলি যে কৌশলে হাসিনা ঘটিয়েছে তার পিছনে কি বিদেশি শক্তি ইন্ধন ছিল না? তাদেরকে সমর্থন করে দিয়েছে না? আজকে ওর যে কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না? এদের না হঠাৎ করে একটা ইস্যু এসে গেছিল না, সীমান্ত আরাকানের চুক্তি, আবার কালকে বললেন না, চুক্তি বলে নাই, অর্থাৎ বিষয়টা চূড়ান্ত না। তো একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে, ইচ্ছা আছে, কিন্তু মানুষ যখন চারিদিক থেকে দলমত নির্বিশেষে নেমে গেছে তখন আসতে করে কিছু বলছে। আবার কালকে আরেকটা ইস্যু দিয়ে ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ইস্যু তো তৈরি করার দেওয়া থাকুক কঠিন কাজ না, খুব সহজ। এখন বিএনপি নির্বাচন চায়, এটার বড় বলা। রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে নাই। সে কারণে একটা সুবিধা আছে যে বিএনপির বিরুদ্ধে কিছু করলে তো কিছু হয় না। সে কারণে সবচেয়ে নিরাপদ বিএনপির বিরুদ্ধে লেখা বলা। তারা অব্যাহতিতে 17 বছর হচ্ছে এখনো লেখে। এখন টাকাটা একটা হবে, তখনকার টাকাটা ছিল আরেকটা হবে, ঠিক কিনা? তো সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই, সেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা যাবে না। তখন বিএনপির দোষ ত্রুটি এইটা সেটা নানা কথা প্রতিদিন একটা না একটা আসত। এখন তো কথা বলতে কোনো বাধা নাই। এখন যতটা না 16 বছরের কাহিনী, অত্যাচারের কাহিনী পত্রিকায় পাই, তার চেয়ে বেশি কাহিনী পাই বিএনপি। কারণ কাহিনী লেখারই অভ্যাস। সংবাদপত্রের স্বাধীনতা মানে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা না। সংবাদপত্রের পাতার মালিক হইল প্রকাশক মালিক। মালিক স্বাধীন হলেই কিন্তু সাংবাদিক স্বাধীন পায় না। আমার কথাটা না ভুল বুঝা, একটু ভালো করে ডিপলি চিন্তা করবে। যারা সোশ্যাল মিডিয়াতে তারা কি, তারা স্বাধীন, তাদের মতো করে চিন্তা করে। আর যারা বিভিন্ন সংবাদপত্রে টেলিভিশনে কর্মরত সাংবাদিক, তারা যা দেখে তার সব প্রকাশ করতে পারে না, যা শোনে তার সব বলে না। কেন? যারাই ক্ষমতায় থাকে তারাই এই মিডিয়া হাউসের সাথে একটা সহযোগিতা চালায়। এই মিডিয়া হাউসের লোকগুলি সরকার থেকে সুবিধা নেয়, আর সরকারের অপকর্মগুলি চাপা দেওয়ার জন্য তারা সাংবাদিকদের উপর কি করে? নিয়ন্ত্রণ করেন। অনেক মিডিয়ার পয়সার অভাব নাই, যে দেখেন সাংবাদিকদের বেতন দেয়, সাংবাদিকদের বেতন দেয় না। এগুলি কি আমার মিথ্যা কথা? সেই জন্যই আমি বলবো, আমাদের স্লোগানটা হোক সাংবাদিকের স্বাধীনতা। সংবাদপত্রের মালিক সাংবাদিক না, অন্যান্য পেশার মতো এই পেশাটা বেছে নিয়ে তারা সাংবাদিকতা করে। আর যতটুকু যোগ্যতা নিয়ে সাংবাদিকতা করে
অতটুকু যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করে তার 3 গুণ বেতন বেশি দিত, এবং আমাদের দেশের সাংবাদিকদের বেতন সবচেয়ে কম। আপনাদের এই যে দুর্বল জায়গাগুলি আপনারা চিন্তা করেন, একত্রিত হন। যদি আপনারা কি মালিকের স্বাধীনতা চান, না আপনারা আপনাদের স্বাধীনতা চান, সেটা একটু চিন্তা করেন। বনেজীবী নামতে গিয়ে কিন্তু মিডিয়া হাউসগুলি সবচেয়ে বেশি কাজ করছে। সেই মিডিয়া হাউসগুলি কিন্তু তখনও সচল ছিল, এখনো সচল আছে। আমাদের অনেক নেতাই আজকে সকল অভিযোগ থেকে মুক্তি, মানে অব্যাহতি পাইছে। তাই তাকে বললাম, এখন যদি তারেক রহমান চিৎকার দিয়ে জাতির সামনে বলে ফিরে দাও আমার 17টি বৎসর, সেই মিডিয়ারা কি উত্তর দিবে? যে মিডিয়ারা প্রভোগ করছে এই অবস্থা তৈরি করার জন্য, তাদের কি কোনো দায় নেই? যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইতে সহযোগিতা করছে, তাদের কি কোনো দায় নাই? তাদের বিচার কে করবে? তাদের বিচার কে করবে? এই যে বলতে পারেন আমি কোর্টে গেলাম কেন, আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে, তাই না? এটা করতে আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, যেতেই হয়, এখনো যেতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্যবর, ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের, বা কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হচ্ছে, সবাই নিন্দা করছি, প্রতিবাদ করছি, তাই না? তো উনি তো সকল কিছু থেকে অব্যাহতি নেওয়া, শপথ নেওয়া হলেন দেশের প্রধান ব্যক্তি হইলেন। আমি গয়েশ্বর রায় কেন কোর্টে হাজিরা দিই? কেন দিই? আমাদের কি কোনো অবদান নাই? আমাদের গায়ে রক্ত কি পড়ে নাই রাস্তায়? আমরা মরি নাই, এটি কি অপরাধ? আমরা বেঁচে আছি, এটা কি আমাদের সকল প্রাপ্তি? সুতরাং এই পৃথিবীতে, এই জগতে কত দুঃখ যন্ত্রণা, নিরন্ন মানুষের হাহাকার, হাঁটতে পারে না পঙ্গু মানুষ, খোঁড়ায় খোঁড়ায় ভিক্ষা করে, অনেক ঘটনা। তারপরও মানুষ কেন বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য শিশু সন্তানটা ইট ভাঙে, পাথর ভাঙে, মহিলারা সারাদিন পরিশ্রম করে যা পায় তা দিয়ে খেয়ে কোনোরকম জীবন বাঁচায়, তারপরও পৃথিবীতে জীবনটা বাঁচানোর প্রচেষ্টা কেন? অর্থাৎ পৃথিবীর একটা মায়া আছে, যে মায়ার জাল থেকে মানুষ বেরিয়ে যেতে চায় না। ঠিক ওই চেয়ারগুলির বড় একটা মায়া আছে, একবার বসলে উঠতে মন চায় না, উঠতে মন চায় না। কেউ কেউ বলছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি, ধরেন 5 তারিখে এই গণঅভ্যুত্থানে, মানে না পালায়া, স্বাভাবিকভাবে যদি হাসিনা পদত্যাগ করতেন, পার্লামেন্ট বিলুপ্ত হইত, পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটা নির্বাচন করার সংবিধানের নিয়ম আছে না আজীবন? তাই এই নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে নির্বাচনটা করতো না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 80 দিনের মাথায় তিনি দায়িত্ব অর্পণ করে চলে আসলেন, পরের 90 দিনের নির্বাচন হয়েছে না? তাইলে এই নির্বাচন কমিশনের 2 বছর সময় লাগবে কেন? তাদেরকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটাই নিয়ম। তাহলে কি প্রত্যেকটা সরকারের পরিবর্তনের পর এরকম আমরা 2 বছর এসে দেব প্রস্তুতির জন্য? কিসের প্রস্তুতি? আমি তো এটা জিনিসটা বুঝতেছি না। যারা শেখ হাসিনার দোষর, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? আগে সংস্কার, তারপরে নির্বাচন, আর নির্বাচনটা তো বড় সংস্কার। কারণ 8, 14, 18, 24 4টা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে একদম যাতা অবস্থায় করে দিচ্ছে। সেইখানে কি দাবিটা কি? 17 বছরে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে, এবং
নিরাপদে দিবে। এই নির্বাচন ব্যবস্থার এইটাই তো বড় সংস্কার। সুতরাং গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না। গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না, আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, বরং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি স্থাপন হবে। আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন এবং রিস্টেট অফ ডেমোক্রেসি is the basic foundation for the whole reform, all সংস্কার। Otherwise how? যাই লেখা থাকে তবে আপনি পরিবর্তন করবেন কেমনে? ওই যে একটু টোকা দিয়েছিলেন না ধর্ম পুস্তকের মধ্যে, ওই যে হেফাজতের বা সব নামলো না কেন? ওইটা পরিবর্তন করা যায় না। পৃথিবীতে কোনো ধর্ম গ্রন্থ পরিবর্তন করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত। আর সকল রাষ্ট্রের সকল সংবিধান যুগের দাবিতে প্রয়োজনে সংবিধান সংস্কার হয়, নতুন আইন হয়। যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সে আইন বাতিল হয়। সেই কারণে তো 5 বছর অন্তর পার্লামেন্ট হয়। এটার মধ্যে লেখা আছে তারা যে আইন করে গেছেন সে আইন কোনোদিন পরিবর্তন করা যাবে না। তাহলে এই আইন আপনি কি এছাড়াও জারি করে পরিবর্তন করবেন? তাহলে এই আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্ট থেকেই করতে হবে। আপনার যা কিছুই রিফর্ম করেন, যা কিছুই সংস্কার করেন না কেন, সংবিধানের সাথে জড়িত নাকি সংবিধানের সাথে জড়িত, সম্পর্কিত, সংশ্লিষ্ট, সেটাকে পরিবর্তন করতে একমাত্র জায়গা হইল পার্লামেন্ট, ঠিক কিনা? তো সে যদি পার্লামেন্ট না থাকে আপনি কি সংস্কার করবেন? কি শোনেন আমাদেরকে? আপনার বাড়িতে চুলা নাই, কিছু নাই, আপনার বাজার লয়ে এটা রান্না হয়েছে কোথায়? আগে চুলাটা তো বাড়িতে থাকতে হবে, তারপরে না আপনি বাজার হাট করলে রান্না বান্না করতে পারবেন। তো সুতরাং আজকে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাপী বুদ্ধিমান লোক নানা ধরনের হবে। আর আমাদের দেশের জ্ঞানী গুণী লোকরা পলিটিশিয়ানদের প্রতি শ্রদ্ধা ছুটে দেখে না, কারণ তারা সব জানে, আমরা সব গরু ছাগল মূর্খ, ওরা লেখাপড়া জানি না, সব লেখাপড়াটা জানে। আমার মাঝে মাঝে খুব শখ হয়, সব ধরনের সরকার দেখছি, এদের একটা সরকার যদি দেখতে পারতাম বুদ্ধিমানদের আর সাংবাদিকদের, তাহলে হয়তো মরণের আগে একটা নতুন তৃপ্তি নিয়ে বলতে পারতাম। রাষ্ট্র পরিচালনা এটা অভিজ্ঞতা, সংস্কার, বাস্তবমুখী। আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু এটাকে আমি পাল্টাতে গেলে আমার কতটুকু সময় লাগবে এবং কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে। এখন বলেন যে এই যে সালাম সাহেব বলল বিএনপির লোক, শেখ হাসিনা সবার পোস্টমর্টম বলতে গেলে পোস্টমর্টম করে ধরতে পারে নাই। বাপদাদা 14 পুরুষের চাকরির সময় নিত, বায়োডাটার মধ্যে হিসাব নিত যে কোনো কারণে কেউ কারো কোনো আত্মীয় কিনা চাকরি হইত না। তাহলে এখন রাতারাতি এই আওয়ামী লীগ কি জামাত হয়ে গেল, বিএনপি হয়ে গেল না? আসলে এরা জামাত বিএনপি ছিল বা আছে, আর থাকলেও তারা কি করছে সেটা তো একটা প্রশ্ন আছে। আজকে প্রশাসনের মধ্যে, ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা প্রজেক্টের ডাইরেক্টর, ইঞ্জিনিয়ার যারা এস্টিমেট করতো এক একটা প্রকল্পের 1000 কোটি টাকার টাকায় 5000 কোটি টাকা, তারাই তো আছে। তারাই তো নতুন নতুন প্রকল্প তৈরি করবে। তারা কি এই আগের 1000 কোটি টাকার প্রকল্পকে 1000 টাকায় করবে না 5000 করবে? যদি 5000 না করে অতীতের প্রায়শ্চিত্ত কিন্তু করবে। সেই কারণে তাদের টাইমি স্বার্থের কারণে আজকে কে কোন পন্থী আমার এটা বোঝার দরকার নাই। তারা শেখ হাসিনাকে লুটপাটের যে সুযোগ দিচ্ছে, যে বয়ান দিচ্ছে,
যারা 22,000 টাকা দাম বালিশ কিনছে, এরা এখনো যদি বালিশে এস্টিমেট করে 22,000 টাকা, এখন আরো 1,000 বাড়িতে জিনিসপত্র দাম বাড়ছে, ট্রান্সপোর্ট কষ্ট বাড়ছে, এটা আরেকটা অজুহাত দিতে পারবে। তো সুতরাং আপনি তো সংস্কারটা করবেনই। এখন এই সংস্কারটা আপনি যেমন দেখতে চান, সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাইতে হবে। তার জন্য অবশ্যই সময় লাগবে। সময় আপনাকে দিতাম আজীবন যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার করা, কারণ আপনি তো পারবেন না, আপনার তো সে আইন তো নাই, সে আইন নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী গুণী লোককে দেখছি। এখন জ্ঞানী জ্ঞানী লোকদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন আপনার ইয়ের মধ্যে, সরকারের মধ্যে, এখান থেকে আমি কি বুঝি? আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব, তার গ্যারান্টিটা কি? ডিসেম্বরে পারবো না, জুন মাসে সহজ যদি দিব, তখন আবার করবো না বৃষ্টিপাতার দিন, সামনে বসে শেষ করছে। তুলসিরা তো আছেই অত, ঠিক কিনা? তো সুতরাং এই যে শেখ হাসিনা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে, লুটপাটের মধ্য দিয়ে বিদেশ থেকে টাকা আনছে, দেশিকেও টাকা তো বেঁচে গেছে, বিদেশিদের যে ঋণ আনছে, ঋণ পরিশোধ করতে হবে না। শেখ হাসিনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই জনগণকে। পারবেন সেই ঋণ বন্ধ করতে? পারবেন না। সেই ঋণের সুদ না দিয়ে পারবেন না। জনগণের ধাক্কায় যা করতে গেছিলেন করতে পারেন নাই। মানবিক কারণে রাখাইন পর্যন্ত আরাকান থেকে একটা কি করিডোর, ওই যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে ইন্ডিয়ার এক করিডোর দিয়ে রাখছেন, এটা বাতিল ঘোষণা করছেন। ওটা তো কোনো মানবিক কারণ না, সেটা তো বাতিল করতে পারেন নাই। আপনি শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনা আনতে পারবেন। শেখ হাসিনার বিচার না হলে আর ভাত খাবো না। এই জীবনে শেখ হাসিনার বিচারও হইব না, আর আমাকে না খাই মরুন। আইনা দেখান, আর না আনতে পারলে তো আপনি বিচার করতে পারেন। ডকুমেন্ট আপনি বিচারটা শুরু করেন না, একটা বিচার শুরু করেন না, শুরু করেন। তারপরে তাড়াহুড়া যত করেন, ওই যে আইনে একটি প্রক্রিয়া টক্রিয়া আছে, তো এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দূর পার হয়ে যাবো না, যে আপনি শেখ হাসিনার বিচার করে কিনে ক্ষমতা ছিল। আর ধরো আর মারো যদি হয়, তাদের কোর্টে রায় দেওয়া শুরু করেন। যারা পলাতক হয়েছে, যাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে, তাদের বিচার করেন। কই কোনো বিচার তো শুরু করেন নাই, তার দোষরকেও বিচার তো শুরু করেন নাই। আর এই যে দোষরা পালায় গেল, কেমনি পালায় গেল, কার গাড়িতে গেল, কোন পথে গেল, ওই পথ তাদেরকে আগায় দিল। যারা আগে দিল তাদেরকে একেবারে বিনা মাসুলে দিচ্ছে না। সে টাকা গেল কোথায়? এটিকে রাষ্ট্র করছে। ধরেন আমি চুরি করে টাকা আনছি, আপনি আমার পকেট থেকে কায়দা নিয়ে গেলেন, চোর করলেন, নিয়ে আপনার পকেটে হাইটা গেলেন, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে তখন থাকে। আপনি যদি আমার থেকে মনে করেন যে এটা চুরির টাকা, পকেট থেকে নিয়ে যদি থানায় জমা দেন, আমার নাম দেওয়া যে টাকাটা পাওয়া গেছে চুরির টাকা, তাহলে না বুঝুন যে না, আপনার একটা সদিচ্ছা আছে। তো সুতরাং এই যে সংস্কারের কথা তারা বলেন, সংস্কার তো অবশ্যই দরকার, কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু আপনাকে সংস্কার করতে হবে। সময় নিয়েই কিন্তু সংস্কার করতে হবে, এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ করতে হবেই না। বিএনপির সংস্কারে বিশ্বাসী, বিএনপির জন্মই হয়েছে সংস্কার 19 দফা কর্মসূচির পদ্ধতি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, 19 দফাটা করে পার। জামাত ইসলাম নিষিদ্ধ দল না, শেখ হাসিনা করছে না,
নিষিদ্ধ করছে না? করছে কি না? করছে। যদি নিষিদ্ধ হয় তাহলে নিষিদ্ধ দলের সাথে কথা বলেন কেন? শেখ হাসিনার দেওয়া চাকরিজীবীদেরকে এখনো ক্ষমতা রাখছেন কেন? কি কারণে এখনো বিডিআর হত্যার ব্যবস্থাটা আপনি, বিচারের ব্যবস্থাটা আনতে পারতেছেন না? এই হত্যাকাণ্ডে, কারণ এই হত্যাকাণ্ডের বিচার করতে হলে শেখ হাসিনাকে হাজির করতে হবে। কারণ মাস্টার মাইন্ড অফ শেখ হাসিনা, দ্যাট ওয়াজ নট দি এক্সেপশনাল কেস, সেটা ছিল পরিকল্পিত হবে আমার বিডিআর অ্যান্ড আর্মির শক্তিটাকে একদম ধূলিসাৎ। এবং শেখ হাসিনারে যেমন অন্যান্য আসামিকে যারা কি গরম ডিম দেয় না, তো শেখ হাসিনার আয়না যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার করে হয়ে যাবে, আদারওয়াইজ সম্ভব হবে না। কারণ তাকে কাঠগড়াতে আনতে হবে, তাইলেই খুঁজে পাওয়া যাবে সারা জাহাঙ্গীর কবির নানক থেকে আরম্ভ করে বহু ডম। নাসির উদ্দিন পিন্টুরে এই মামলা দিয়েছে, আমি বললাম নাসির উদ্দিন পিন্টু তো একটা হেডমাস্টারের ছেলে, ও তো নৌকার মাঝি না, ও পার করলো কেন? আমরা জানি বুড়িগঙ্গাদের বিডিআর কারা পার করছে, আওয়ামী লীগের কোন কোন নেতা আমাদের আমরা জানি। তো সুতরাং আমরা নতুন আবর্জনা পরিষ্কার করবেন না পরে সংস্কার করবেন, না আগে সংস্কার করবেন না আবর্জনা রেখা হবে? আপনি যদি এই রুমটাকে চুনকালি করতে চান তো এটা ঘষতে হবে, ঘষে পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে, তাই তো? তাহলে ওই ময়লাগুলো পরিষ্কার করেন, ওগুলো তো হাতে দেন না, খালি আমাদের সংস্কারের গান শুনে শুনে ঘুম পাড়ানোর মাসি বেশি বলে আমাদের ঘুম পাড়ে রাখবেন আর আমরা ঘুম পাড়ে থাকবো। আর আমরা নির্বাচনের কথা বললে আমাদের অপরাধ হবে, 17 বছর অতীতে অপরাধ করে দিতেছে নাকি? একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে তো 17 বছর অপরাধ করছি। যতদিন নির্বাচন না হয় অতদিন বিএনপি অপরাধ করবে, নির্বাচনের দাবি করবে, এটা করবে। এটা নতুন না, এমন না যে ইন্নুসের আছে তারপর দিন আমার সব ছাড়, বরং আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে ঘটনা প্রবাহ একটা জায়গায় আইসাই কি হয়েছে। আবার কেউ কেউ বলে, আমি জানি না বলছে কিনা উনি, যে উনি নাকি মাস্টার মাইন্ড পরিকল্পিতভাবে বিপ্লব করা হয়েছে। নাহিদ একটা টক শোতে খালেদ মাহমুদের এখানে বলতেছিল, এটা পরিকল্পিত কিনা আমি জানি না, এর পিছনে কেউ পরিকল্পনা পরামর্শদাতা ছিলেন আমার জানা নাই। আমরা আমাদের দাবিতে নামছি, ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবক সবাই আমাদেরকে সমর্থন দিচ্ছে, শক্তি দিচ্ছে, যোগান দিচ্ছে। তার মানে ভাবটা হলো এই যে উনি পরিকল্পনা করে গণ-অভ্যুত্থান ঘটাইছেন আর আমরা সারা বছর ঘোড়ার ঘাস করছি, 17 বছর শেখ হাসিনার পাকা চলে কালি মারছি। কিন্তু আপনাদের ক্যান্ডিডেট ফসলটা জনগণকে দিবেন না নিজেদের পকেটে করবেন, ডিসাইড ইউরসেলফ। আপনাদের ক্রেডিট, কারণ আপনারা শেষ সময় ছিলেন, ঠিক কি না? সুতরাং আপনাদের ক্রেডিট দিয়ে রাখছে যাতে, কিন্তু আপনি ক্রেডিট পাওয়ার পরে যদি কর কি যে খুন হয়েছে আমার ভাই, বাগবাটারা সবটুকু আমারই চাই আর কারো দরকার নাই, তাহলে চলবে না। কারণ আপনারা তো সরকার গঠন করার জন্য আন্দোলন করেন নাই, আপনারা তো সরকার পতন করার জন্য আন্দোলন করেন না, আপনারা একটা আন্দোলন করছিলেন, সেটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিচ্ছে, আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা সেনাপতি, আমরা স্যালুট জানাই।